এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গ্যাসের গতিতত্ত্ব। এখন আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব কি নিয়ে আলোচনা করে? একটা গ্যাসের সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনা করে। অর্থাৎ গ্যাসটা যখন গতিশীল অবস্থায় বা স্থিতিশীল অবস্থায় থাকে, অর্থাৎ গ্যাসের অবস্থা নিয়ে গ্যাসের গতিতত্ত্ব ডিটেইলস আলোচনা করে। এখন গ্যাসের গতিতত্ত্বের কিছু আমাদের মৌলিক স্বীকার্য আছে। এই মৌলিক স্বীকার্যগুলো আমরা এখন দেখব। তাহলে দেখো যে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য। স্বীকার্য অর্থাৎ আমাদের গ্যাসের কিছু আমাদের কি আছে, মৌলিক কিছু আমাদের স্বীকার্য আছে। এই স্বীকার্যগুলো এখন আমরা দেখব। প্রথম যে আমাদের মৌলিক স্বীকার্যটা হচ্ছে, আমি তোমাদেরকে দেখো এখানে লিখে দিচ্ছি যে প্রথম স্বীকার্যটা হচ্ছে এরকম: প্রত্যেক গ্যাসই আমাদের কি অসংখ্য আমাদের কি ছোট ছোট অণু নিয়ে গঠিত। আর এই ছোট ছোট অণুগুলোকে বলা হয় কি গ্যাস অণু। এটা হচ্ছে আমাদের প্রথম মৌলিক স্বীকার্য, যে প্রত্যেক গ্যাসই ছোট ছোট অসংখ্য অণু দ্বারা গঠিত। অসংখ্য অণু দ্বারা গঠিত। এই ছোট ছোট অণুগুলোকে বলা হয় কি, এই ছোট ছোট অণুকে বলা হয় গ্যাস অণু। এটা হচ্ছে আমাদের কি প্রথম স্বীকার্য, যে প্রত্যেক গ্যাসই আমাদের ছোট ছোট অসংখ্য অণু দ্বারা গঠিত। এই ছোট ছোট অণুকে বলা হয় কি গ্যাস অণু। এখন দেখো এরপরে স্বীকার্যটা হচ্ছে এরকম, যে আমাদের প্রত্যেক গ্যাস অণুই আমাদের কি গতিশীল। প্রত্যেক গ্যাস অণুগুলোই হচ্ছে আমাদের কি গতিশীল। তার মানে কি গ্যাস অণুগুলো সর্বদা গতিশীল থাকে। গ্যাস অণুগুলো সর্বদা গতিশীল থাকে। এটা হচ্ছে আমাদের এর পরের স্বীকার্য, যে গ্যাস অণুগুলো সর্বদা কি গতিশীল থাকে। এরপর হচ্ছে এই যে গ্যাস অণুগুলো সর্বদা যেহেতু গতিশীল থাকে, তখন এই গ্যাস অণুগুলো গতিশীল থাকা অবস্থায় এরা পরস্পরের সাথে আমাদের কি সংঘর্ষে লিপ্ত হয়। একটা অণু আরেকটা অণুর সাথে কি করে পরস্পর সংঘর্ষ করে, অথবা কি পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ করে। তাহলে গ্যাস অণুগুলো গ্যাস অণুগুলো একটি অপরটির সাথে একটি অপরটির সাথে অথবা পাত্রের দেয়ালের সাথে কি পাত্রের দেয়ালের সাথে সর্বদা সংঘর্ষে লিপ্ত থাকে। লিপ্ত থাকে এরকম আমাদের দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় মুক্ত পথ। তাহলে দেখো এখানে আমাদের দুইটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় মুক্ত পথ। তাহলে দেখো আমাদের গ্যাস অণুগুলো কি একটি অপরটির সাথে অথবা কি পাত্রের দেয়ালের সাথে সর্বদা কি সংঘর্ষে লিপ্ত থাকে। দুইটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় কি মুক্ত পথ। এই আর মুক্ত পথগুলোর আমাদের গড় মানকে বলা হয় গড় মুক্ত পথ। তাহলে কি যে আবার মুক্ত পথগুলোর গড় মানকে বলা হয় গড় মুক্ত পথ। মুক্ত পথগুলোর গড় মানকে বলা হয় কি গড় মুক্ত পথ। এখন দেখো এই গড় মুক্ত পথের একটা আমাদের ফর্মুলা আছে, যে গড় মুক্ত পথ কে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। ল্যামডা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/পাই সিগমা স্কয়ার এন। এটা হচ্ছে আমাদের
গড় মুক্ত পদের সমীকরণ যে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 1 বাই পাই সিগমা স্কোয়ার এন। এটা কিন্তু এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বেশ কয়েকটা ধরনের এমসিকিউ কোশ্চেন হয়। সুতরাং এই আমাদের ফর্মুলাটা খুব গভীরভাবে আমাদের কি মাথায় রাখতে হবে। তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 1 বাই পাই সিগমা স্কোয়ার এন। এই আমাদের এখানে সিগমাটা আছে। এই সিগমাটা কি? এই সিগমা হচ্ছে আমাদের গ্যাস অণুর ব্যাস। মাথায় রাখবা। গ্যাস অণুর ব্যাস। আর এই যে আমাদের এনটা আছে, এনটা হচ্ছে আমাদের একক আয়তনে অণুর সংখ্যা। একক আয়তনে অণুর সংখ্যা। এখান থেকে আমাদের বহুপদী যে এমসিকিউ গুলো থাকে সেখানে এরকম অনেক সময় দেওয়া থাকে যে মুক্ত পদ হচ্ছে আমাদের কি গ্যাস অণুর ব্যাসের বর্গের সমানুপাতিক। দেখো এখান থেকে আমরা কি বলতে পারি যে মুক্ত পদ, গড় মুক্ত পদ হচ্ছে আমাদের গ্যাস অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। দেখো ল্যামডা ইকুয়াল টু 1 বাই সিগমা স্কয়ার। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে গড় মুক্ত পদ গ্যাস অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক। আবার এখান থেকে আমরা আরেকটা কি বলতে পারি যে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে কি 1 বাই এন, আর এন হচ্ছে একক আয়তনের অণু সংখ্যা। তার মানে এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত লিখতে পারি যে গ্যাস অণুগুলোর গড় মুক্ত পদ হচ্ছে আমাদের একক আয়তনে অণুর সংখ্যার ব্যস্তানুপাতিক। এই দুইটা কন্ডিশন খুব গভীরভাবে মাথায় রাখবা। অনেক সময় তোমাদেরকে এগুলো বহুপদী এমসিকিউ কোশ্চেনে দিয়ে থাকে। এখন দেখো এর পরের স্বীকার্যটা হচ্ছে এরকম যে আমাদের গ্যাস অণুগুলো সর্বদা কি গতিশীল থাকে। এই গতিশীল গ্যাস অণুগুলো সর্বদা আমাদের কি গতিশীল থাকে। এই যে আমাদের এদের গতির যে মানটা, এদের গতির মান গ্যাস অণুগুলো আমাদের অনেক সময় স্থিরও থাকতে পারে, আবার কি গতিশীলও থাকতে পারে। গ্যাস অণুগুলোর এই যে রেঞ্জ, গতিশীল থাকার রেঞ্জটা হচ্ছে 0 থেকে অসীম পর্যন্ত। তাহলে গ্যাস অণুগুলোর গতির সীমা হচ্ছে আমাদের কি? সীমা হচ্ছে 0 থেকে অসীম পর্যন্ত। 0 থেকে অসীম পর্যন্ত। অর্থাৎ গ্যাস অণুগুলো একসময় স্থিরও থাকতে পারে, আবার কি গতিশীলও থাকতে পারে। এই যে তাদের গতিশীলতার যে রেঞ্জটা সেটা হচ্ছে কি 0 থেকে অসীম পর্যন্ত। তবে প্রায় ক্ষেত্রে অণুগুলোর গড় যে বেগ এটা একটা আমাদের নির্দিষ্ট বেগের কাছাকাছি যায়। এই নির্দিষ্ট বেগকে ওই গ্যাসের বলা হয় সম্ভাব্য বেগ। নির্দিষ্ট সর্বাধিক সম্ভাব্য বেগ বলা হয়। তাহলে দেখো এখানে কি, তবে প্রত্যেক গ্যাসের অণুগুলোর অণুগুলোর গড় বেগ একটি নির্দিষ্ট বেগের কাছাকাছি হয়। একটি নির্দিষ্ট বেগের কাছাকাছি হয়। এই নির্দিষ্ট বেগকে বলা হয় সর্বাধিক সম্ভাব্য বেগ। সম্ভাব্য বেগ। বোঝা গেছে? এর পরের যে আমাদের মৌলিক স্বীকার্য সেটা হচ্ছে এরকম যে আমাদের একই গ্যাসের অণুগুলো হচ্ছে কি পরস্পর সদৃশ, কিন্তু ভিন্ন গ্যাসের অণুগুলো হচ্ছে কি বিসদৃশ। তাহলে একই গ্যাসের অণুগুলো পরস্পর সদৃশ, তবে তবে ভিন্ন গ্যাসের অণুগুলো পরস্পর বিসদৃশ।
এটা হচ্ছে আমাদের এর পরের স্বীকার্য যে একই গ্যাসের অণুগুলো পরস্পর সদৃশ। এর মানে হচ্ছে আমাদের একই গ্যাস, যেমন করো অক্সিজেন গ্যাস নিছো কোনো একটা সিলিন্ডারের মধ্যে। এই অক্সিজেন গ্যাসের অণুগুলো দেখতে মনে হবে সবগুলোর দেখতে একই আকৃতির, একই আকারের দেখাতে মনে হবে। কিন্তু আমরা যদি আলাদা আলাদা গ্যাস কনসিডার করি, একটা একটা অক্সিজেন গ্যাসের অণু আর একটা নাইট্রোজেন গ্যাসের অণু, এই দুইটা যদি আমরা কনসিডার করি দেখবো যে এই দুইটার মধ্যে কোনো মিল নাই। এরা হচ্ছে পরস্পর বিসদৃশ, দেখতে একই রকম মনে হবে না, কিন্তু একই গ্যাসের অণুগুলো দেখতে কি একই রকম মনে হবে। এটা হচ্ছে আমাদের কি এর এই স্বীকার্যটার আমাদের কি ব্যাখ্যা। এখন দেখো এরপর হচ্ছে কি যে প্রত্যেক গ্যাসই আমাদের কি স্থিতিস্থাপক গোলকের ন্যায় আমাদের আচরণ করে। এরপরে স্বীকার্য হচ্ছে দেখো যে প্রত্যেক গ্যাসই স্থিতিস্থাপক গোলকের ন্যায় আচরণ করে। আচরণ করে এবং এরপর সর্বশেষ যে আমাদের স্বীকার্যটা সেটা হচ্ছে এরকম যে আমাদের গ্যাসের অণুগুলোর যে গতিশক্তি আছে তা আমাদের কি পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে দেখো যে গ্যাস অণুগুলোর গতিশক্তি হচ্ছে আমাদের পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের একটা আমাদের ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমরা প্রতিপাদন করব। গ্যাসের গতিতত্ত্বের ফর্মুলা প্রতিপাদন। গ্যাসের গতিতত্ত্বের সূত্র প্রতিপাদন। এটা নিয়ে আমরা আলোচনা করব যে গ্যাসের গতিতত্ত্বের কি সূত্র প্রতিপাদন। এখন দেখো এর জন্য আমাদের একটা অঙ্কনের প্রয়োজন হবে। আমি অঙ্কনটা একটু সেরে নেই। দেখো অঙ্কনটা আমি কিভাবে করতেছি। এই হচ্ছে আমাদের অঙ্কন। এটা হচ্ছে আমাদের একটা কি আয়তকার ঘনক। এই যে আয়তকার ঘনকের এই যে এই পৃষ্ঠটার নাম দিলাম আমি হচ্ছে এ প্রাইম ধরলাম। এখন এই আয়তকার ঘনকের এটা না আয়তকার ঘনক না, এটা একটা ঘনক। আয়তকার কথা না, এটা হচ্ছে একটা ঘনক। এই ঘনকের প্রতিটার দৈর্ঘ্য হচ্ছে প্রতিটা বাহু বা ধারের দৈর্ঘ্য হচ্ছে কি সমান। এখন এই ঘনকের ধরলাম যে আমাদের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল। এক বাহুর দৈর্ঘ্য আমি কি ধরলাম, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল দৈর্ঘ্য। তাহলে দেখো এক একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, এক একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হবে কিন্তু এল স্কোয়ার। কারণ কি প্রত্যেকটা পৃষ্ঠই হচ্ছে এক একটা বর্গ। তাহলে এক একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হবে কি এদের এল স্কোয়ার। এবং তাহলে এবং এখানে আমি একটা গ্যাস অণু ধরে নিলাম। এই গ্যাস অণুটার বেগ ধরে নিলাম আমি হচ্ছে সি। গ্যাসের বেগ হচ্ছে আমাদের কি এখানে দেখো একটি গ্যাস অণুর বেগ। এটা গ্যাস অণু না, এটা আমাদের কি আরেকটা আয়তকার ঘনক। এখানে আমরা এর ভিতরে আমাদের কি অসংখ্য গ্যাস অণু আছে। বোঝা গেছে? এর ভিতরে আমাদের অসংখ্য গ্যাস 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 অণু আছে। তাহলে একটি গ্যাস অণুর ব্যাস আমি ধরলাম যে একটি গ্যাস অণুর বেগ। দেখো আমি একটি গ্যাস অণুর বেগ ধরলাম যে গ্যাস অণুর বেগ ধরলাম হচ্ছে সি। একটা গ্যাস অণুর বেগ আমি কি ধরলাম, এখানে সি ধরলাম, সি ওয়ান ধরলাম, সি ওয়ান। এখন এই সি ওয়ান বেগের এক্স অক্ষ আমি এই বরাবর ধরলাম, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এই বরাবর ধরলাম এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এই বরাবর ধরলাম আমি কি জেড অক্ষ। এটা আমি ধরে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের কি জেড অক্ষ। এই এক্স অক্ষ বরাবর এই গ্যাস অণুর সি ওয়ান বেগের উপাংশ ধরে নিলাম হচ্ছে আমাদের ইউ। এই বরাবর ইউ ধরে নিলাম, এই বরাবর ভি ধরে নিলাম, এই বরাবর আমি কি ডাব্লিউ ধরে নিলাম। এটা ধরে নিলাম ইউ ভি ডাব্লিউ, অর্থাৎ এক্স এই সি বেগের উপাংশ, এটা হচ্ছে কি সি বেগের উপাংশ এক্স অক্ষ বরাবর ইউ ধরে নিলাম, ওয়াই অক্ষ বরাবর ভি ধরে নিলাম এবং জেড অক্ষ বরাবর কি আমি ডাব্লিউ ধরে নিলাম। একটা গ্যাস অণুর বেগ এটা আমি উপাংশে বিভক্ত করে ফেললাম, এটা ধরে নিলাম। এবং এখানে আমাদের কি প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কি আমাদের এল। এবং এবং ভর একটা গ্যাস অণুর ভরটা ধরে নিলাম হচ্ছে কি ভর ইকুয়াল টু হচ্ছে ছোট হাতের এম। এবং এখানে আরো ধরে নিলাম যে এখানে বড় হাতের এন সংখ্যক আমাদের কি আছে গ্যাস অণু রয়েছে।
এখানে আমাদের বড় হাতের n সংখ্যক গ্যাস অণু বিদ্যমান। গ্যাস অণু বিদ্যমান। এটা আমি ধরে নিলাম। এই জিনিসগুলো আমি ধরে নিলাম এবং এই ঘনকের প্রত্যেকটা দৈর্ঘ্যের কি প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি l, এটা আমরা ধরে নিলাম। এখন দেখো একটা গ্যাস অণু মনে করো সাপোজ এই অবস্থান থেকে শুরু হয়েছে, এই যে মূল বিন্দু এটা O, মূল মূল বিন্দু থেকে একটা গ্যাস অণু আমাদের এই দিকে যাত্রা শুরু করছে, x অক্ষ বরাবর যাত্রা শুরু করছে। যেহেতু আমাদেরকে গ্যাস অণুগুলো হচ্ছে কি গতিশীল, সুতরাং মূল বিন্দু থেকে একটা মূল বিন্দু বা এই এখানে উপরে একটা যে কোনো একটা জায়গায় ধরে নাও যে m ভরের একটা গ্যাস অণু কি করছে, এই পাশে যাত্রা শুরু করছে। যাত্রা শুরু করতে করতে এখানে দেখো একটা দেয়াল আছে, দেয়ালে গিয়ে বাধা পাবে, বাধা পেয়ে আবার সে কি হবে, ব্যাক হবে, ব্যাক হয়ে এই জায়গায় আবার কি বাধা পাবে। ধরলাম যে যেহেতু আমাদের এই x অক্ষ বরাবর বেগের উপাংশ আমরা ধরছি u, তাহলে x অক্ষ বরাবর গ্যাস অণুর আমাদের ভরবেগের পরিবর্তন কি হবে, ভরবেগের মানে ভরবেগ কি হবে একটু দেখো, ভরবেগের পরিবর্তন কি হবে এটা দেখো, যে ভরবেগের পরিবর্তন। অতএব x অক্ষ বরাবর একটি গ্যাস অণুর ভরবেগের পরিবর্তন পরিবর্তন ভরবেগের পরিবর্তন কি হবে দেখো, ইউ বেগে সে এই দিকে যাচ্ছে এম ভরে, আর এক একটা অণুর ভর হচ্ছে কি এম, তার মানে ইউ বেগে সে এই দিকে যাত্রা শুরু করছে। তাহলে আদি ভরবেগ হবে কি এম ইন্টু ইউ, এম ইন্টু ইউ মাইনাস, এখন দেখো আমরা ডিরেকশনটা এই দিক কনসিডার করতেছি, তাহলে এই একটা অণু যখন এখানে গিয়ে আবার ব্যাক হবে, তখন চূড়ান্ত ভরবেগও হবে কি ওই একই গতিতে সে ব্যাক হলো, তাহলে চূড়ান্ত ভরবেগও হবে কি আমাদের এম ইউ। কারণ কি আমরা জানি ভরবেগ ইকুয়াল টু ভর ইন্টু বেগ, মানে ভরবেগের গুণফল, এটা আমরা জানি। তাহলে দেখো আদিতে ইউ বেগ নিয়ে এসে এখান থেকে এই পাশে যাত্রা শুরু করছে, তার মানে আদিতে ভরবেগের থেকে এম ইউ মাইনাস, যেহেতু আমরা ভরবেগের পরিবর্তন বের করতেছি, আবার এখানে ধাক্কা খেয়ে এসে আবার একই বেগ নিয়ে ফিরে আসছে, তার মানে এম ইউ। এখন দেখো এখন যেহেতু ডিরেকশনটা হচ্ছে বিপরীত দিক, ধাক্কা খেয়ে বিপরীত দিকে যাচ্ছে, যার কারণে এখানে আমাদের একটা মাইনাস চিহ্ন হবে। এই মাইনাসটা কি নির্দেশ করে, ডিরেকশন নির্দেশ করে। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, এখান থেকে তুমি পাচ্ছ এম ইউ, মাইনাস মাইনাসে কি হয় প্লাস এম ইউ পাচ্ছ, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ 2mu, তার মানে ভরবেগের পরিবর্তন কি পাইলা তুমি 2mu পাইলা। এখন দেখো এখন আমাদের ধরলাম যে একটা অণু এই মূলবিন্দু থেকে এই এই পাশের এই যে ক্ষেত্র মানে এই পাশের যে দেয়ালটা আছে এখানে ধাক্কা খেয়ে ফিরে আসা, তার বিচরণ কাল হচ্ছে টি, মানে এখান থেকে যাত্রা শুরু করে সে এই দেয়ালে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে আবার ব্যাক হয়েছে, এই বিচরণ কাল ধরলাম হচ্ছে কি টি। যে মনে করি বিচরণ কাল কাল হচ্ছে আমাদের কি টি। অতএব আমাদের কি, অতএব ভরবেগের পরিবর্তনের হার কি হবে, আমি একটু সাইডে লিখতেছি। অতএব ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার সমান সমান হবে কি ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন হচ্ছে 2mu বাই সময় হচ্ছে আমাদের কি টি, তাহলে এখানে আমরা পাচ্ছি 2mu ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টি। এটা আমরা পাচ্ছি যে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে 2mu ডিভাইডেড বাই টি, এটা আমরা পাইলাম। এখন আমরা কি জানি, আবার আমরা জানি আবার আমরা জানি এফ বল এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আবার আমরা কি জানি যে আবার আমরা জানি যে ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু হচ্ছে কি আমাদের বল, বল ইকুয়াল টু হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। এটা আমরা জানি যে বল ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এখান থেকে তুমি এই এক্স এক্স অক্ষ বরাবর যদি বলটাকে এফ এক্স দ্বারা রিপ্রেজেন্ট করো, তাহলে তুমি কি পাচ্ছ এফ এক্স ইকুয়াল টু তুমি পাচ্ছ 2mu ডিভাইডেড বাই হচ্ছে কি টি, 2mu ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টি। এটা আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম। আবার আমরা জানি কি দেখো যে আবার আমরা জানি আমরা জানি যে বেগ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি দূরত্ব বাই সময়, দূরত্ব বাই হচ্ছে আমাদের কি সময়। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, এখান থেকে এক্স অক্ষ বরাবর আমরা ইউ বেগ কনসিডার করতেছি, তাহলে ইউ ইকুয়াল টু
দূরত্ব দূরত্ব কি হবে? একটা অণু এখান থেকে এই দেয়ালে গেছে, দেয়ালে ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে। তার মানে আমরা জানি প্রত্যেকটার ধারের দৈর্ঘ্য হচ্ছে l। তাহলে এখান থেকে গেছে ফিরে আসছে। তার মানে দূরত্ব হচ্ছে আমাদের 2l। তার মানে 2l বাই হচ্ছে কি সময়। এখানে আমরা বিচরণকাল ধরে নিচ্ছি t। তাহলে u ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 2l বাই t। এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে t এর মানটা আমরা কি পাচ্ছি? t ইকুয়াল টু আমরা পাচ্ছি 2l বাই u। এটা আমরা পাচ্ছি। এখন t এর মানটা যদি আমরা 1 নম্বরে বসাই তাহলে কি পাচ্ছি দেখো। যে t এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ১ নম্বর সমীকরণে যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এই যে এখানে যদি আমরা বসাই দেই তাহলে fx ইকুয়াল টু আমরা কি পাচ্ছি একটু লক্ষ্য করো যে 2mu ডিভাইডেড বাই t এর মান হচ্ছে আমাদের কি 2l বাই u। এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে 2mu ইনটু এটা আমাদের কি উল্টায় যাবে u বাই 2l। এটা আমরা পাচ্ছি। আর তাহলে এখানকার আমাদের 2 আর এখানকার 2 আমাদের কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কি যে mu স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি l। তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো যে fx এর মান পাচ্ছ, fx এর মান পাচ্ছ mu স্কয়ার ডিভাইডেড বাই l, mu স্কয়ার ডিভাইডেড বাই l। এটা fx এর মান তুমি পেয়ে গেলা। আচ্ছা আমি একটু এই দিকে একটু মিশাই দিলাম। এখন দেখো আবার আমরা জানি কি যে আবার আমি এই পাশে লিখতেছি আবার আমরা জানি যে চাপ চাপ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। এটা আমরা জানি। তাহলে দেখো এই x অক্ষ বরাবর যদি চাপকে আমি px দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে px ইকুয়াল টু বল, বল তুমি এই যে বের করে রাখছো fx ইকুয়াল টু হচ্ছে mu স্কয়ার ডিভাইডেড বাই l। তাহলে এখানে বসাই দাও যে m u স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের l এবং পুরাটা ডিভাইডেড বাই হচ্ছে কি ক্ষেত্রফল। এখানে দেখো এখানে আমরা কোন ক্ষেত্রফলটা রিপ্রেজেন্ট বসাবো? এখানে দেখো যে আমাদের প্রতিটা ক্ষেত্রফল প্রত্যেকটা দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি l স্কয়ার। যেহেতু প্রত্যেকটা দেয়ালই হচ্ছে আমাদের কি আমাদের একেকটা হচ্ছে কি যে বর্গক্ষেত্র। সুতরাং এখানে যেহেতু এখানে গিয়ে এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে তার মানে এক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে কি l স্কয়ার। এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, এখান থেকে তুমি পাচ্ছ mu স্কয়ার ডিভাইডেড বাই এটা উল্টায় দিলে হবে নিচে গিয়ে l কিউ। এখন l কিউ অ্যাকচুয়ালি কি নির্দেশ করে? l কিউ অ্যাকচুয়ালি যেটা নির্দেশ করে সেটা হচ্ছে এই যে ঘনকটা আছে তার আয়তন নির্দেশ করে। আমরা ঘনকের আয়তন কি সমান সমান কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা প্রত্যেকটার মান হচ্ছে কি সেম। তার মানে গুণন করলে তুমি এর ঘনকের কি পাবা? আয়তন পাবা। তার মানে এই ঘনকের আয়তন হচ্ছে আমাদের কি l কিউ। তাহলে আর এই ঘনকের আয়তন যদি আমরা ভি ধরে নেই, আয়তনটা যদি ভি বড় হাতের ভি ধরে নেই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এম ইউ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের বড় হাতের ভি। এটা হচ্ছে বড় হাতের ভি আর এই ছোট হাতের ভি কিন্তু আমাদের কি ওয়াই অক্ষ বরাবর দিক। বোঝা গেছে? বড় হাতের ভি দ্বারা আমি রিপ্রেজেন্ট করতেছি এখানে এই আমাদের ঘনকের কি আয়তন। কারণ ঘনকের আয়তন সমান সমান হচ্ছে কি এ কিউ। আর যেহেতু এখানে প্রত্যেকটা দৈর্ঘ্যের মান হচ্ছে এল তার মানে এল এর উপর কিউ মানে হচ্ছে কি এটা আমাদের ঘনকের আয়তন রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা পি এক্স ইকুয়াল টু এম ইউ স্কয়ার বাই ভি এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো যে পি এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি যে এম ইউ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের বড় হাতের ভি। এটা আমরা পাইলাম। তাহলে এক্স অক্ষ বরাবর এটা আমরা পাইলাম। অনুরূপভাবে অনুরূপভাবে আমাদের পি ওয়াই অর্থাৎ পি ওয়াই অক্ষ বরাবর পাওয়া যাবে কি যে এম ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে ছোট হাতের ভি। তার মানে এখানে পাবা এম ভি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি বড় হাতের ভি। কারণ কি এখানে দেখো এক্স অক্ষের ক্ষেত্রে এই ইউ আসছে তাহলে ওয়াই অক্ষের ক্ষেত্রে পি ওয়াই চাপ মানে ওয়াই অক্ষ বরাবর চাপ আসবে কি এম ভি স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের ভি। এখানে বড় হাতের ভি কিন্তু আয়তন। এবং আরেকটা আমরা পাই কি যে পি জেড, পি জেড ইকুয়াল টু হচ্ছে কি এম জেড অক্ষ বরাবর বেগের উপাংশ হচ্ছে ডাব্লিউ। তার মানে এম ডাব্লিউ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি এম ডাব্লিউ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আহ, বড় হাতের ভি। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পাইলাম অনুরূপভাবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা px এর মান py এবং pz এই তিনটা মান পাইলাম। এখন প্যাসকেলের সূত্র থেকে আমরা কি জানি যে প্যাসকেলের সূত্র থেকে আমরা জানি যে কোনো আবদ্ধ পাত্রে আমাদের গ্যাস দ্বারা আহ, চাপ হচ্ছে কি প্রত্যেকটা চাপই হচ্ছে কি সমান। প্যাসকেলের সূত্র অনুসারে আমরা কি জানি যে কোনো একটা আবদ্ধ পাত্রে আমাদের কি চাপ হচ্ছে কি কনস্ট্যান্ট, চাপ হচ্ছে ধ্রুবক। অর্থাৎ প্রত্যেকটা গ্যাস অণু যেদিকেই চাপ দিক না কেন ওই চাপটা হবে কি পরস্পর সমান। তাহলে প্যাসকেলের সূত্র অনুসারে আমরা কি পাই যে আবার
প্যাসকেলের সূত্রানুসারে পাই আমি একটা গ্যাসের চাপকে আমি P1 দ্বারা প্রকাশ করলাম। P1 ইকুয়াল টু হচ্ছে আমাদের কি P1 ইকুয়াল টু হচ্ছে Px ইকুয়াল টু হচ্ছে আমাদের কি Py ইকুয়াল টু হচ্ছে আমাদের Pz। এই জিনিসটা হচ্ছে এরকম, আমরা কিন্তু এতক্ষণ উপাংশ নিয়ে কাজ করলাম। Px হচ্ছে কি x অক্ষ বরাবর উপাংশ, Py হচ্ছে y অক্ষ বরাবর উপাংশ, Pz হচ্ছে কি আমাদের z অক্ষ বরাবর উপাংশ। এগুলো হচ্ছে কি উপাংশ, এক একটা উপাংশ। কিন্তু আমরা আগেই ধরে নিছি কি, যে ধরে নিছি আমাদের একটা অণুর বেগ হচ্ছে কি c1, আর c1 উপাংশ, c1 বেগটাকে আমরা x অক্ষ y অক্ষ z অক্ষ বরাবর কি ভাগ করে দিছিলাম। এবং একটা বেগ, তাহলে এখান থেকে দেখো যে একটা অণুর চাপ যদি p1 হয়, তাহলে এই চাপটা হবে কি, যতগুলো চাপ এখানে উৎপন্ন হবে প্রত্যেকটা চাপই হবে পরস্পর সমান। তাহলে p1 ইকুয়াল টু px ইকুয়াল টু পি ওয়াই ইকুয়াল টু পিজেড, মানে প্রত্যেকটা উপাংশ চাপ আর মূল চাপ সবগুলোই কি হবে, সমান হবে। এটা আমরা প্যাসকেলের সূত্র থেকে পাচ্ছি। তাহলে অতএব আমাদের পি ওয়ান ইকুয়াল টু কি জানি, অতএব পি ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমাদের পি এক্স প্লাস হচ্ছে আমাদের পি ওয়াই প্লাস হচ্ছে আমাদের কি পি জেড। এটা হচ্ছে আমাদের পি ওয়াই। এখানে আমাদের পি ওয়ান চাপের পি এক্স পি ওয়াই পি জেড হচ্ছে কি আমাদের উপাংশ, যার কারণে পি ওয়ান ইকুয়াল টু আমরা এই তিনটা সমষ্টি লিখতে পারি। তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ, আর পি এক্স পি ওয়াই পি জেড কে তুমি সমান সমান পি ওয়ান লিখতে পারো। তার মানে এই তিনটা যোগ করলে তুমি পাবা 3p1। এটা তুমি পাচ্ছ যে 3p1 ইকুয়াল টু হচ্ছে এটা, অর্থাৎ এটা আমি পি ওয়ানটা এখানে কেটে দিচ্ছি, যে এই তিনটা যদি তুমি যোগ করো তাহলে তুমি কি পাচ্ছ, 3p1 পাচ্ছ। বোঝা গেছে? তাহলে এটা আমরা পাচ্ছি যে প্যাসকেলের সূত্রানুসারে। এই তিনটা যোগ করলাম আমাদের সুবিধার জন্য। এই তিনটা যোগ করলে আমাদের কি হয়, দেখো px এর মানও হচ্ছে p1, py এরও মানও হচ্ছে আমাদের p1, pz এর মানের সমানও হচ্ছে কি p1। তার মানে এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে 3p1 পাবো। বোঝা গেছে? কারণ কি, প্যাসকেলের প্যাসকেলের সূত্র অনুযায়ী আমাদের মূল যে চাপ আর উপাংশ চাপ যে চাপই উৎপন্ন হোক না কেন সবগুলো পরস্পর সমান হবে। তাহলে px প্লাস py প্লাস pz এই তিনটা যদি যোগ করি তাহলে 3p1 হবে, কারণ কি প্রত্যেকটার মানই হচ্ছে p1 এর সমান। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, দেখো এখান থেকে তুমি পাচ্ছ 3p1, 3p1 ইকুয়াল টু হচ্ছে আমাদের, এখানে px এর মান হচ্ছে আমাদের কি, px এর মান হচ্ছে mu স্কয়ার বাই বড় হাতের b। তার মানে এখন আমি px py আর pz এর মানটা বসাই দেবো। তাহলে mu স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের v প্লাস mb স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের v প্লাস হচ্ছে কি mw স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি বড় হাতের v। এই যে জাস্ট px py pz এর মান এখানে বসাই দিলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3p1 ইকুয়াল টু হচ্ছে কি আমাদের m বাই v, যদি তুমি কমন নাও তাহলে এখানে তুমি পাচ্ছ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস হচ্ছে কি ডাব্লিউ স্কয়ার। এটা তুমি পাচ্ছ। আবার দেখো আমাদের এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে c1 বেগের উপাংশ, c1 বেগের উপাংশ। তার মানে এখানে দেখো এখানে যদি বেগ c1 তুমি কনসিডার করো, c1 এর দিক ডিরেকশন এই দিক বরাবর ধরো, এটা হচ্ছে c1 বেগের উপাংশ, একটা হচ্ছে কি ইউ, একটা হচ্ছে ভি, আর একটা হচ্ছে ডাব্লিউ। তাহলে এদের বর্গের সমষ্টি হবে কি c1 এর উপর বর্গের সমষ্টি, এটা আমরা জানি। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 3p1 ইকুয়াল টু হচ্ছে m বাই বড় হাতের v ইন্টু এইটা সমান সমান হচ্ছে কি আমাদের c1 স্কয়ার। এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে p1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/3 m c1 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি v। এখানে c1 বেগের উপাংশ হচ্ছে একটা কি ইউ ভি ডাব্লিউ, এটা আমরা শুরুতেই ধরে নিছি যে c1 বেগের উপাংশ ইউ ভি ডাব্লিউ। বোঝা গেছে? তার মানে লব্ধি সূত্র অনুসারে তুমি এই c1 বেগের মানটা সমান সমান তুমি লিখতে পারো ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি c1 স্কয়ার। কিভাবে এটা, তোমরা যখন এই মনে করো এরকম ছিল, মনে করো যে এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আর, এই পাশে হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে কি ওয়াই। তার মানে এক্ষেত্রে তুমি আর স্কয়ার ইকুয়াল টু কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখতে পারতা। মানে টু ডাইমেনশনাল মানে অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আর স্কয়ার ইকুয়াল টু কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক তেমনি থ্রি ডাইমেনশনাল এর ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, যে মূলটা এইটা হচ্ছে কি এই c1 ইকুয়াল টু হচ্ছে কি আমাদের ইউ 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 স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার, অর্থাৎ তিনটা উপাংশের বর্গ এভাবে সমষ্টি আকারে আমরা লিখতে পারি, যেহেতু এখানে আমরা এভাবে লিখতে পারি। বোঝা গেছে? তাহলে এখানে আমরা একটা অণুর চাপ P1 বের করছি, কিন্তু আমাদের এখানে অণু আছে n সংখ্যক, বড় হাতের n সংখ্যক। এখানে অণু আছে কি, এখানে অণু আছে বড় হাতের n সংখ্যক, এখানে n সংখ্যক অণু বিদ্যমান। বুঝা গেছে? এখানে আমাদের n সংখ্যক কি আছে, অণু বিদ্যমান আছে, কিন্তু আমরা একটা অণুর চাপ আমরা বের করছি। তাহলে টোটাল অণুর চাপ হবে কি আমাদের, অতএব এখানে একটা অণুর চাপ আমরা বার করছি P1 ইকুয়াল টু 1/3 m c1 স্কয়ার বাই কি v। এটা আমরা একটা অণুর চাপ বের করছি। অতএব
আমাদের n সংখ্যক অণুর ক্ষেত্রে যে p ইকুয়াল টু আমরা মনে করো টোটাল চাপ p ইকুয়াল টু হবে কি আমাদের p1 প্লাস p2 প্লাস p3 প্লাস ডট 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 n পর্যন্ত যাবে। তাহলে প্রত্যেকটা অণুর চাপের সমষ্টি হবে কি আমাদের এখানকার যে টোটাল চাপ সেটা। তাহলে p ইকুয়াল টু p1 প্লাস p2 প্লাস p3 ডট 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 এভাবে। আর এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, চাপ p ইকুয়াল টু p1 এর মান 1/3 m c1 ডিভাইডেড বাই v। তাহলে দেখো p1 এর মান হচ্ছে কি 1/3 m c1 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বড় হাতের v, প্লাস অনুরূপভাবে p2 এর ক্ষেত্রে আমরা পাবো কি 1/3 m c2 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে বড় হাতের v, প্লাস 3 এর ক্ষেত্রে p3 এর ক্ষেত্রে আমরা কি পাবো, c2 এর জায়গায় শুধু c3 হবে। তার মানে এখানে m c3 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে বড় হাতের v 1/3 ডট 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 n পর্যন্ত যাবে। এখন দেখো এগুলো যদি তুমি কি করো, প্রত্যেকটা টার্ম থেকে 1/3 mv কমন দেয়, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, যে p ইকুয়াল টু তুমি যদি কমন নাও 1/3 m বাই বড় হাতের v কমন নাও, তাহলে তুমি পাচ্ছ c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস হচ্ছে কি ডট 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 n পর্যন্ত যাবে। এখানে ছোট হাতের n দ্বারা আমি রিপ্রেজেন্ট করতেছি যে ডট 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 n পর্যন্ত যাবে। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, আমি এই পাশে একটু মিশাই দিই। ছোট হাতের n বড় হাতের n এটা ফ্যাক্টর না, মানে n পর্যন্ত যাবে, n সংখ্যক পর্যন্ত যাবে, ছোট হাতের n পর্যন্ত ধরলাম। বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, বড় হাতের n এই ধরো, সমস্যা নেই, বড় হাতের n সমস্যা নেই। এখন দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি p ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/3 m বাই v। আমি এখানে বড় হাতের n জোর করে নিলাম, n সংখ্যক অণু নিছি, এখানে বড় হাতের n আমি কি জোর করে নিলাম, এবং এখানে আমি ব্যালেন্স করে দিচ্ছি কিভাবে দেখো, যে c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস হচ্ছে আমাদের ডট 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 n পর্যন্ত যাবে, n পর্যন্ত যাবে ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি, এই যে এখানে তুমি n নিছো, এই nটা তুমি এইখানে লেখলা, এই n আর এই n কাটা গেলে আবার কি আমাদের এই পূর্বের রাশিটা ফিরে আসবে। এখানে n হচ্ছে কি আমাদের অণু সংখ্যা, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের n হচ্ছে অণু সংখ্যা। এখন দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ p ইকুয়াল টু হচ্ছে 1/3 m বড় হাতের n ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি বড় হাতের v। এই অংশটাকে সমান সমান আমরা লিখতে পারি কি c1 বার স্কয়ার। কারণ কি এখানে আমাদের দেখো আমাদের c1 একটা একটা অণুর বেগ, c2 একটা অণুর বেগ, c3 একটা অণুর বেগ, ইয়ে করে আমাদের টোটাল যতগুলো n সংখ্যক আছে, এখানে আমাদের n সংখ্যক অণুর বেগ বোঝাচ্ছে। আর n সংখ্যক অণুর বেগকে বর্গ করে সমষ্টি করো, যদি বর্গ করে যদি তুমি ওইটাকে মানে পর্যবেক্ষণ সংখ্যা দ্বারা ভাগ করো, তাহলে তুমি কি পাচ্ছ, গড় বর্গ বেগ পাচ্ছ। তাহলে c1 বার হচ্ছে আমাদের এখানে কি গড় বর্গ বেগ, c1 এখানে আমাদের কি, এখানে c1 বার হচ্ছে আমাদের গড় বর্গ বেগ। বোঝা গেছে? তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ দেখো, এখান থেকে তুমি পাচ্ছ এই ভিটাকে যদি এখানে নিয়ে আসো, তাহলে তুমি পাচ্ছ যে পিবি ইকুয়াল টু হচ্ছে কি 1/3 এম বড় হাতের এন c1 বার, c1 বার স্কয়ার। বোঝা গেছে? তাহলে আমরা সুন্দর আমরা একটা ইকুয়েশন পাইলাম এখান থেকে, যে পিবি ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 1/3 এম এন c1 বার স্কয়ার। অনেক সময় এই c1 বার স্কয়ারটা না দিয়ে একবারে এভাবে লেখা হয় যে পিবি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 1/3 এম এন c1 স্কয়ার। এভাবে লিখে এখানে সাইডে বলা হয় যে এখানে আমাদের কি, এখানে c1 বার হচ্ছে আমাদের, c1 হচ্ছে গড় বর্গ বেগ, গড় বর্গ বেগ। এভাবে মানে লেখা হয় c1, এখানে আমাদের কি c1 হচ্ছে আমাদের গড় বর্গ বেগ। আচ্ছা আচ্ছা, c1 ও আমাদের দেওয়ার দরকার নাই এখানে, এখানে আমাদের c1 ও দেওয়ার দরকার নেই, যে শুধু c লিখে এটা প্রকাশ করা হয় যে পিবি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কয়ার। এখানে c হচ্ছে আমাদের কি গড় বর্গ বেগ। বোঝা গেছে? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের কি গ্যাসের গতিতত্ত্বের মেইন ফর্মুলা, যা আমাদের কি এর গ্যাসের গতিতত্ত্বের ফর্মুলা সূত্র। হ্যাঁ, এখন